হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ফ্রেন্ডস, আর বেশি দিন বাকি নেই তোমাদের পিলি পরীক্ষার। তো তার আগে তোমাদের আমি একটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। তো তোমরা মনে রাখবে, পার্টনারশিপ থেকে একটা অঙ্ক তোমরা অবশ্যই পাবে। তো এখান থেকে তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাবে, কেননা খুব ইজি একটা চ্যাপ্টার, আর এখান থেকে একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা একটা নাম্বার অবশ্যই পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারে কিছুই নেই, আমি তোমাদের কিছু অঙ্ক দেখাবো, আর সেই অঙ্কগুলো দেখে গেলে কিন্তু তোমরা পরীক্ষায় যে অঙ্ক আসবে সেটা ইজিলি করতে পারবে। তো ফ্রেন্ডস দেখো, পার্টনারশিপ বা অংশীদারি কারবার কি সেটা জানতে হলে একটু বেসিক জিনিস প্রথমে জানা দরকার। তো অনেকেই তোমরা জানো, তো যারা জানে না তাদের জন্য আমি আরেকবার বলছি। তো ফ্রেন্ডস দেখো, পার্টনারশিপের যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট, মানে কি বিনিয়োগ ইন্টু সময় ইকুয়াল টু লাভ। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো করব, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু লাভই পাবে, ক্ষতি পাবে না। সাধারণত ব্যবসায় করলে কিন্তু লাভ আর ক্ষতি দুটোই হয়, কিন্তু এখানে আমরা যে অঙ্কগুলো করব বেশিরভাগ ক্ষেত্রে তোমরা লাভই পাবে। তো আমি সেজন্য এখানে লিখে রেখেছি বিনিয়োগ ইন্টু সময় ইকুয়াল টু লাভ। তো দেখো, যখন সময়, তো বিনিয়োগটা কি, কোনো ব্যবসায় যে তুমি মূলধন বিনিয়োগ করবে সেই, তো বিনিয়োগ কি, মনে করো প্রত্যেকের পাড়ায় দোকান আছে, মনে করো তোমাদের পাড়ার দোকানদার 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তো এই 50,000 টাকা দিয়ে যে ব্যবসাটা শুরু করছে, এই 50,000 টাকাটা কিন্তু তার মূলধন, যেটা দিয়ে সে ব্যবসা শুরু করছে। আর এটা কি, এটা সে তার এই মূলধনটা সে তার ব্যবসায় কি বিনিয়োগ করছে, যাতে যাতে সে প্রফিট পায়। এই জন্য কি সে 50,000 টাকা মূলধন তার ব্যবসায় বিনিয়োগ করছে। তো ফ্রেন্ডস দেখো, যখন সময় ধ্রুবক, যখন এই সময়টা কনস্ট্যান্ট, তখন কি ইনভেস্টমেন্ট কী হবে, প্রপোর্শনাল টু প্রফিট। তো ইনভেস্টমেন্ট লাভের সমানুপাতিক। মনে করো তুমি যত টাকা ইনভেস্ট করবে তোমার প্রফিটটা তত টাকা হবে। মনে করো কোনো একটা ব্যবসায়ী তার ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলো, সে তার ব্যবসা থেকে যতটা লভ্যাংশ পাবে, আর একটা ব্যবসায়ী সে তার ব্যবসায় 1,00,000 টাকা বিনিয়োগ করলো, তাহলে কিন্তু সে এর থেকে বেশি টাকা কিন্তু লভ্যাংশ পাবে। তাহলে ইনভেস্টমেন্ট যত বাড়বে প্রফিট তত বাড়বে। এবারে দেখো, যখন বিনিয়োগ ধ্রুবক বা ইনভেস্টমেন্ট কনস্ট্যান্ট, তখন কি টাইম প্রপোর্শনাল টু প্রফিট। অর্থাৎ তুমি যত বেশি সময় ধরে বিনিয়োগটা করবে তত তোমার কিন্তু প্রফিট হবে। মনে করো কেউ এই 50,000 টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করলো, তাহলে সে যত টাকা প্রফিট পাবে, আর যেই 50,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করেছে সে কিন্তু বেশি টাকা পাবে। তাহলে টাইম যত বাড়বে প্রফিট তত বাড়বে, ইনভেস্টমেন্ট যত বেশি হবে প্রফিট তত বেশি হবে। তাহলে দেখো, এই 1 আর 2 সমীকরণ কম্বাইন করে আমরা কি পাই, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমানুপাতিক প্রফিট। তবে এখানে কি, এখানে ইনভেস্টমেন্ট যত বেশি হবে, টাইম যত বেশি হবে, প্রফিটটা কি, প্রফিট তত বেশি হবে। ইনভেস্টমেন্ট যত কম হবে, টাইম যত কম হবে, প্রফিট তত কী হবে, প্রফিট তত কম হবে। তো এদের ভিতরে কি, এদের ভিতরে কিন্তু সরল সম্পর্ক, জাস্ট এটাই হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আমি সব অঙ্ক তোমাদের করাবো, আর বেশিরভাগ অঙ্ক কি আমি সব রেশিও মেথডে করাবো। তো দেখবে তোমরা অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইজিলি বুঝতে পারবে। একটা দুটো অঙ্ক দেখলে কিন্তু সহজে বুঝতে পারবে না। তো সবকটা অঙ্কই দেখবে রেশিও মেথডে, একবার বুঝতে পারলে তোমরা দেখবে পুলিশ পরীক্ষায় একটা নাম্বার এখান থেকে অবশ্যই নিয়ে আসতে পারবে। তো ফ্রেন্ডস, আমাদের প্রথম অঙ্কটা দেখো তোমরা, এক দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা মূলধন বিনিয়োগ করে। যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তো আমি একদম বেসিক অঙ্ক একটা নিয়েছি। তো এখানে দেখো বলেছে একটি ব্যবসায় এ আর বি এত এত টাকা মূলধন বিনিয়োগ করছে, এখানে কিন্তু কোনো টাইমের উল্লেখ করেনি, তাহলে টাইম কনস্ট্যান্ট। তো টাইম কনস্ট্যান্ট থাকলে আমি কি বলেছি ফ্রেন্ডস, এক দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা মূলধন বিনিয়োগ করে। যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তো আমি প্রথমেই বলেছি অঙ্কগুলো রেশিও মেথডে করব। আর দেখো ফ্রেন্ডস, একদম বেসিক থেকে একটা অঙ্ক নিয়েছি, ইজি অঙ্ক। তো আমি ইজি অঙ্ক দিয়েই শুরু করছি। তো এখানে দেখো, এখানে বলেছে মূলধন কত বিনিয়োগ করছে সেটা বলা আছে, কিন্তু টাইম বলা নেই। তাহলে আমি কি বলেছিলাম, টাইম যখন কনস্ট্যান্ট থাকে তাহলে কি ইনভেস্টমেন্ট সমানুপাতিক কী হয়, প্রফিট। তাহলে বিনিয়োগ সমানুপাতিক হয়ে যাবে কিসের সাথে, লাভের সাথে। তাহলে বিনিয়োগ যে অনুপাতে হবে লাভ কিন্তু সেই অনুপাতে হবে। তাহলে দেখো, এ আর বি কী অনুপাতে বিনিয়োগ করছে, এ বিনিয়োগ করছে 20,000 টাকা, এ সমান এ ইস টু বি কত, 20,000 ইস টু 30,000। তাহলে দেখো, আমি যদি এই অনুপাতটাকে, এটা কি, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের কিন্তু রেশিও। এবার আমি যদি এই অনুপাতটাকে ছোট করি তাহলে কি পাবো, 2:3। তাহলে দেখো, এখানে টাইম কনস্ট্যান্ট হলে কি ইনভেস্টমেন্ট সমানুপাতিক প্রফিট,
তাহলে এটা কি হয়ে যাবে, এই ইনভেস্টমেন্টের অনুপাত কিন্তু প্রফিটের অনুপাত হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, প্রফিটের অনুপাত 2:3, 2:3। তাহলে টোটাল প্রফিট কত, 2 আর 3 5 অনুপাত, আর এই 5 অনুপাতের ভ্যালুতে দেওয়া আছে লভ্যাংশ 10,000 টাকা। তাহলে 5 অনুপাতের ভ্যালু কত, 5 অনুপাতের ভ্যালু 10,000 টাকা। 1 অনুপাতের ভ্যালু কত, 2,000 টাকা। তাহলে 2 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, দেখো এ কত লভ্যাংশ পাবে, তাহলে এ পাবে 2 অনুপাত লভ্যাংশ আর বি পাবে 3 অনুপাত। তাহলে 2 অনুপাতের ভ্যালু হবে 4,000 টাকা, আর 3 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 6,000 টাকা। তাহলে এ লভ্যাংশ পাবে 4,000 টাকা, বি লভ্যাংশ পাবে 6,000 টাকা। এই ছিল জাস্ট অঙ্ক। দেখো আমরা সব এই রকম রেশিও মেথডে করব। আমি এখানে কি দেখেছি, টাইম কনস্ট্যান্ট মানে কি, যে টাকা আমি ইনভেস্টমেন্ট করছি সেটা কি, সেটা সমানুপাতিক হবে প্রফিটের সাথে। তাহলে আমি ইনভেস্টমেন্ট করছি 20,000 টাকা ইস্টু 30,000 টাকা, এটা অনুপাত আমি করলাম, ছোট করে নিলাম 2:3। তাহলে আমি কি বলেছি টাইম কনস্ট্যান্ট হলে ইনভেস্টমেন্ট সমানুপাতিক হবে প্রফিটের সাথে। ইনভেস্টমেন্ট 2:3 হলে প্রফিটও 2:3 হবে। তাহলে টোটাল প্রফিট কত, 5 অনুপাত হচ্ছে, যেহেতু এর প্রফিট 2 অনুপাত, বির প্রফিট 3 অনুপাত, আর এর টোটাল প্রফিট কত, 5 অনুপাত। আর টোটাল প্রফিট কিন্তু অঙ্কে দেওয়া আছে 10,000 টাকা। তাহলে 5 অনুপাত 10,000 হলে 1 অনুপাত 2,000। তাহলে এ কত পাবে, এ 2 অনুপাত 4,000 টাকা, বি 3 অনুপাত 6,000 টাকা। জাস্ট এটাই অঙ্ক। আর দেখবে সব অঙ্কই কিন্তু একই ফর্মুলা। তো ফ্রেন্ডস, আমি তোমাদের পরের অঙ্ক দেখাবো। তো ফ্রেন্ডস, 2 অঙ্কটা কী বলছে দেখো, এ বি সি এক ব্যবসায় 1/2:1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 10,400 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে আগে আমরা ইনভেস্টমেন্টের রেশিওটা লিখব। ইনভেস্টমেন্ট ইকুয়াল টু A:B:C। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু টাইম কনস্ট্যান্ট, আর টাইম কনস্ট্যান্ট থাকলে আমি কি বলেছি, ইনভেস্টমেন্ট সমানুপাতিক হবে কিসের, প্রফিটের। অর্থাৎ ইনভেস্টমেন্টের যে রেশিও হবে সেই রেশিওটাই কিন্তু প্রফিটের রেশিও হবে। তো দেখো এখানে ইনভেস্টমেন্ট করছে এ 1/2, বি করছে 1/3 অনুপাতে, সি করছে 1/4 অনুপাতে। তো এখানে দেখো, এখানে কিন্তু সব ভগ্নাংশে আছে, যেটা ইনভেস্টমেন্টটা সব ভগ্নাংশে আছে। তো আমাদের কিন্তু এটা অখণ্ড সংখ্যায় বা ইন্টিজারে নিয়ে যেতে হবে। তো দেখো একে আমি অখণ্ড সংখ্যায় নিতে গেলে আমাদের কি করতে হবে, যে এই নিচের যে ভগ্নাংশের নিচে যে ভ্যালুগুলো আছে 2, 3, 4, এদের আমি কী নেবো, এদের আমি এলসিএম বা লসাগু নেব। তাহলে 2, 3, 4 এদের এলসিএম কত, এদের এলসিএম কিন্তু হবে 12 বা 12। এবার এদের এলসিএমকে এই প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমি গুণ করে দেবো। তাহলে 12কে আমি 1/2 এর সঙ্গে গুণ করলে কত পাবো, 6। 12কে আমি 1/3 এর সঙ্গে গুণ করলে আমি কত পাবো, 3 4 12। 12কে আমি 1/4 দিয়ে গুণ করলে কত পাবো, 3 পাবো, 3 অনুপাত। তাহলে দেখো এদের ইনভেস্টমেন্টের অনুপাতটা কী পেলাম আমি, দেখো এই ভগ্নাংশটাকে জাস্ট আমি অখণ্ড সংখ্যা বা ইন্টিজারে নিয়ে আসলাম। কী করে নিয়ে আসলাম, এই লাস্টের যে এই ভগ্নাংশের যে নিচে যে হর আছে সেই হরগুলো 2, 3, 4 এদের লসাগু করে নিলাম। করে এদের লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করে আমি কিন্তু এদের ইন্টিজার ভ্যালুটা পেলাম। এবারে দেখো আমি ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেছি, তাহলে আমাদের প্রফিটের রেশিও সেম হবে, 6:4:3। এই অনুপাতে এদের প্রফিটটা কিন্তু ডিভাইডেড হবে। তো দেখো 6 আর 4 10 আর 3 13, তাহলে 13 অনুপাত হচ্ছে টোটাল প্রফিট। আর এই 13 অনুপাতের ভ্যালু কত, 10,400। তাহলে 1 অনুপাতের ভ্যালু কত, 13 8 104। 1 অনুপাতের ভ্যালু 800 টাকা, সরি 800, হ্যাঁ 800 টাকা। তো দেখো এ কত অনুপাত পায়, 6 অনুপাত। তাহলে 6 8 48, এ পাবে কত, 4800। বি পাবে কত, বি পাবে কিন্তু 4 অনুপাত, 4 8 3200। আর সি পাবে 3 অনুপাত, সি পাবে হচ্ছে 2400 টাকা, 3 8 2400। তো এটাই হচ্ছে জাস্ট অ্যান্সার। আর এই অঙ্কে কিন্তু কিছুই নেই, এখানে শুধু একটাই ফর্মুলা, আমাদের ট্রিক্স আমাদের দেখতে হবে কি, এই যে ভগ্নাংশগুলো আছে ইনভেস্টমেন্টের রেশিওটা, এটাকে আমি জাস্ট ইন্টিজারে নিয়ে আসবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে হরের ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোকে আমি এলসিএম নিয়ে নেবো, নিয়ে এদের সঙ্গে ভগ্নাংশের সাথে গুণ করে দিলেই আমি ইন্টিজার ভ্যালু পেয়ে যাব। তো ফ্রেন্ডস, 3 অঙ্কটা কী বলছে দেখো, এ এবং বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। ঠিক হয় ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 অংশ এ নেবে, বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। বছর শেষে 6,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। তো এখানে দেখো, এখানেও কিন্তু সময় সম্পর্কে কিছু বলা নেই, মানে সময় কনস্ট্যান্ট। তাহলে ইনভেস্টমেন্ট করছে কি অনুপাতে, এ আর বি, A:B। এ করছে 10,000 টাকা বিনিয়োগ করছে ব্যবসায়, অনুপাত বি করছে কত, 15,000 টাকা। তাহলে যদি আমি রেশিওটাকে একটু ছোটো করি তাহলে কি পাবো,
10:15। তো দেখো এটাকে আরও ছোটো করা যায়, 5 দুগুণে 10, 2:3। তাহলে ইনভেস্টমেন্টের অনুপাত কী হয়ে গেল, 2:3। তাহলে যখন সময় কনস্ট্যান্ট তখন কী হবে, ইনভেস্টমেন্টের রেশিও হবে প্রফিটের রেশিও। তাহলে প্রফিট কী হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে 2:3 একই। তাহলে 2:3 হচ্ছে এ কত প্রফিট পাবে, 2 বি পাবে কত, 3 প্রফিট। তাই টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট কিন্তু 5 এবারে দেখো, এবারে বলেছে কি লাভের 1/3 অংশ কি এ নেবে কাজের তত্ত্বাবধানের জন্য। তাহলে এ অলরেডি কত টাকা পেয়ে যাচ্ছে, দেখো 6,000 টাকার 1/3 এ পাচ্ছে কাজের তত্ত্বাবধানের জন্য। তাহলে 6,000 টাকার 1/3 কত, 2,000 টাকা। তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 4,000 টাকা। এই 4,000 টাকা তারা কি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 5 রেশিওর ভ্যালু কত, 5 রেশিওর ভ্যালু হচ্ছে 4,000 টাকা। তাহলে 1 রেশিওর ভ্যালু কত, 800 টাকা। তাহলে দেখো তাহলে দেখো এ কত পাচ্ছে, এ মূলধনের অনুপাতে 2 অনুপাত পাবে। তাহলে 1 অনুপাত যদি 800 হয় তাহলে 2 অনুপাত কত হবে, 8 দুগুণে 1600 টাকা। তাহলে তো দেখো এ আগে কিন্তু অলরেডি 2,000 টাকা পেয়ে আছে, আর এই 1600 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে পরে পাচ্ছে। তাহলে 2,000 আর 1600 কত হচ্ছে, 3600 টাকা। আর বি কত পাবে, বি পাবে কিন্তু 3 অনুপাত 3 8 2400 টাকা। তাহলে 6,000 টাকা এ কত পাচ্ছে, এ পাচ্ছে 3600 টাকা, আর বি পাচ্ছে কত, 2400 টাকা। তো আমি আরেকবার বলছি, দেখো এ কাজের তত্ত্বাবধানের জন্য লভ্যাংশের 1/3 কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে লভ্যাংশের 1/3 মানে কত, 2,000 টাকা। তো এই 2,000 টাকা বাদ দিলে আর বাকি থাকছে কত, 4,000 টাকা। এই 4,000 টাকাটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে ভাগ হলে এর প্রফিটটা কত, 2 অনুপাত। তাহলে 2 অনুপাতের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1600 টাকা। তো এই 1600 টাকা আর এই 2,000 টাকা টোটাল কত হলো, 3600 টাকা। আর মূলধনের অনুপাতে যখন ভাগ হচ্ছে তখন বি কত পাচ্ছে, 3 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু যখন 800, তাহলে 3 অনুপাতে কত, 2400 টাকা। তো এটাই হচ্ছে জাস্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস 4 অঙ্কটা কী বলছে দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসাতে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে বাকি অংশ সি বিনিয়োগ করে ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দেখো ইনভেস্টমেন্ট কী অনুপাতে করছে, A/B/C। তাহলে এ করছে দেখো 1/3 অনুপাতে, বি করছে 1/4 অনুপাতে, আর সি করছে কিন্তু বাকি অংশ সি বিনিয়োগ করছে। তো দেখো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যখন ইনভেস্টমেন্ট এইরকম ভগ্নাংশে থাকবে তখন কি করব, তখন আমরা জাস্ট এই হরের মান যেগুলো আছে হরের ভ্যালুগুলো নেব, নিয়ে কি এদের এলসিএম করব। তাহলে 3 আর 4 লসাগু কত, 3 আর 4 লসাগু 12। তাহলে 12 এদের এলসিএমটাকে এই ভগ্নাংশের প্রত্যেকটার সাথে আমি গুণ করে দেবো। তাহলে 12কে আমি 1/3 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো, 4 পাবো, 4 অনুপাত। 12কে যদি আমি 1/4 দিয়ে গুণ করি তাহলে কত অনুপাত পাবো, 3 অনুপাত পাবো। তাহলে দেখো এ 4 অনুপাত বিনিয়োগ করছে, বি 3 অনুপাত বিয়োগ করছে, টোটাল কত অনুপাত, ইনভেস্টমেন্ট টোটাল হচ্ছে 12 অনুপাত। তাহলে বাকি অংশ সি করছে, তাহলে এ আর বি মিলে যদি 7 অনুপাত করে তাহলে বাকি অংশ কত অনুপাত হচ্ছে, 5 অনুপাত। তাহলে 5 অনুপাত কিন্তু বিনিয়োগ করছে কে, সি। তাহলে আমি কি বলেছিলাম যে টাইম যখন কনস্ট্যান্ট তখন ইনভেস্টমেন্টের রেশিও প্রফিটের রেশিওর সমান হয়ে যাবে। তাহলে প্রফিটের রেশিও কী হবে, ইনভেস্টমেন্টের রেশিও, তাহলে প্রফিটও সেম হবে, 4:3:5 হয়ে যাবে। তাহলে এর প্রফিট কত, 4 অনুপাত, বির প্রফিট 3 অনুপাত, সির প্রফিট 5 অনুপাত। টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট কিন্তু 5 আর 3 8 আর 4 12 অনুপাত। আর এই 12 অনুপাতের ভ্যালু কত, 14,400 টাকা, 14,400। তাহলে 1 অনুপাতের ভ্যালু কত, 1 অনুপাতের ভ্যালু কিন্তু 12 12 144, 1200 টাকা। তাহলে 1 অনুপাত 1200 হলে 4 অনুপাত কত, 4 অনুপাত কিন্তু 4800 টাকা। 1 অনুপাত 1200 হলে 3 অনুপাত কত, 3 অনুপাত 3600। 1 অনুপাত 1200 হলে 5 অনুপাত কত, 6000। তাহলে দেখো এ পাবে 4800 টাকা, সি পাবে 3600 টাকা, আর সি পাবে 6000 টাকা, আর বি পাবে কিন্তু 3600 টাকা। এটাই হচ্ছে জাস্ট অ্যান্সার, আর কিছু নেই এই অঙ্কে। তো আমি এবার তোমাদের পরবর্তী অঙ্কটা দেখাবো। তো ফ্রেন্ডস 5 অঙ্কটা কী বলছে দেখো, 1 জানুয়ারি এ এবং বি একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে। তো 1 মার্চ বা 1 মার্চ মাসে এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তো এখানে দেখো, এখানে কিন্তু টাইমের ব্যাপারটা চলে এসছে। তো এখানে দেখো A/B, তো এ আর বি প্রথম 1 জানুয়ারি কী করছে, 40,000 আর 60,000 টাকা বিনিয়োগ করছে। তো
পহেলা মার্চ মাসের 1 তারিখে এ কত, এ আরও 20,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে দেখো এ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 20,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে এর 40,000 টাকা প্রথমে কিন্তু 2 মাস খেটেছে। তো 40,000 টাকা প্রথমে 2 মাস খেটেছে, প্লাস তারপরে দেখো তারপরে 20,000 টাকা জমা দিচ্ছে, মানে কি 40,000 প্লাস 20,000 তাহলে 60,000 টাকা হচ্ছে। তো 60,000 টাকা মার্চ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কত মাস হচ্ছে, 10 মাস খাটছে। তাহলে 60,000 টাকা কিন্তু আরও 10 মাস খাটছে। তাহলে এটাই হলো কিন্তু এর ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও কম্বাইন্ড। তো এবারে দেখো, এবারে বি এর ক্ষেত্রে কি, বি দেখো বি কিন্তু 1 জানুয়ারি 60,000 টাকা জমা দিচ্ছে, কিন্তু 1 জুন 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 1 জুন 10,000 টাকা তুলে নিচ্ছে মানে কি বি এর এই 60,000 টাকাটা কিন্তু 5 মাস কেটেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত কেটেছে। আর পয়লা জুন সে কী করছে, পয়লা জুনে কিন্তু 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 60,000 টাকা কিন্তু 5 মাস কেটেছে, প্লাস যখন বি 10,000 টাকা তুলে নিচ্ছে তাহলে বি এর অবশিষ্ট থাকছে কত, 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা কিন্তু জুন থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 7 মাস খাটবে। তাহলে 50,000 টাকা কত, 7 মাস খাটবে। এবারে দেখো এখান থেকে আমি 10,000 কমন নিতে পারি, এখান থেকেও 10,000 কমন চলে আসবে। তাহলে উভয় সাইড থেকে 10,000 কমন চলে আসলে এই সাইড থেকে 10,000, এই সাইড থেকে 10,000 ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো 10,000 চলে আসলো, তাহলে ভিতরে কত থাকছে, 4 দুগুণে 8 প্লাস 10,000 চলে আসলে কী থাকছে, 6 আর 10, 6 10 60 ইস টু 10,000 চলে আসলে কী থাকছে, 6 আর 5, তাহলে 30 প্লাস 10,000 চলে আসলে কী থাকছে, 5 আর 7, 5 7 35। তো এই 10,000 ক্যান্সেল হয়ে গেল, 68 ইস টু কত, 30 আর 35 65। তো দেখো এটা কি হলো, এটা কিন্তু আমাদের হয়ে যাবে আলটিমেটলি প্রফিটের রেশিও। কারণ আমি কি বলেছিলাম, যখন টাইম আর ইনভেস্টমেন্ট কোনোটাই কনস্ট্যান্ট না, তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম কী হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল কী হয়ে যাবে, প্রফিটের সাথে প্রপোর্শনাল হয়ে যাবে। তাহলে এখানে ইনভেস্টমেন্ট আর টাইমের যে অনুপাতটা আমি পাবো সেটাই হবে কি, প্রফিটের অনুপাত। তাহলে ইনভেস্টমেন্ট আর টাইমের যে রেশিওটা পেলাম 68:65, এটাই কি, এটাই হচ্ছে প্রফিটের রেশিও। তাহলে 68 অনুপাত পাবে কি এ, আর বি পাবে কত, 65 রেশিও। তাহলে টোটাল প্রফিট কত, 68 প্লাস 65 মানে কত, 133। আর এই 133-এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত, 33,250, 33,250। 33,200-কে যখন তুমি 133 দিয়ে কাটবে তখন কতবার যাবে, তখন 1 রেশিও বরাবর কী হয়ে যাবে, 250, 250 হবে, 250 বার যাবে। তাহলে 1 রেশিওর অনুপাত 250 হলে 68 আমাদের চেয়েছে কত, কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে এ পাবে কত, এ পাবে 68 ইন্টু 250, বি পাবে কত, 65 ইন্টু 250, এই টাকাটাই পাবে তারা। গুণ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তো ফ্রেন্ডস ঠিক আছে, এই ছিল এর অ্যান্সার। তো ফ্রেন্ডস 6 দাগের অঙ্কটা কী বলছে দেখো, একটি যৌথ ব্যবসা এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ, 4 মাস পরে এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিল এবং আরও 4 মাস পরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো। বছর শেষে 7,000 টাকা লাভ হলে কি কত টাকা পাবে। তাহলে আমরা প্রথমে কী কাজ, A/B এটা লিখব। তো দেখো একটি যৌথ ব্যবসা এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ, তাহলে এর মূলধন যদি 1 হয় বি এর মূলধন কত হবে, 4 অনুপাত। তো দেখো 4 মাস পরে এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিচ্ছে, তাহলে 4 মাস এই 4 অনুপাত টাকাটা তার খাটছে। তাহলে 4 ইন্টু 4 প্লাস দেখো, তাহলে 4 মাস পরে এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিচ্ছে, তাহলে তার মূলধন ছিল কত, 4 অনুপাত, 4 অনুপাতের 1/2 অংশ মানে কত, 4 ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4। তাহলে 4 অনুপাতের 1/2 অংশ মানে অর্ধেক তুলে নিচ্ছে, মানে কত, 2 অনুপাত থাকছে, 2 অনুপাত মূলধন। আর এই 2 অনুপাত মূলধন তাহলে কত মাস খাটবে, বাকি 8 মাস। তাহলে এটাই এর রেশিও হয়ে যাবে। এবারে দেখো, এবারে বি এর ক্ষেত্রে কি, বি এর ক্ষেত্রে কিন্তু কি বলেছে, এবং আরও 4 মাস পরে, মানে 4 মাস পরে তার মূলধনের 1/2 অংশ তুলে নিচ্ছে, এর আরও 4 মাস পরে, মানে কি টোটাল 8 মাস কিন্তু বি এর এই 1 অনুপাত মূলধন খাটছে। প্লাস দেখো 8 মাস পরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো, তাহলে বি এর আগে ছিল 1 অনুপাত
আর এখন কি এই 1 অনুপাতে 3 গুণ মানে 3 অনুপাত, তাহলে আগের 1 অনুপাত আর এখনের 3 অনুপাত, তাহলে টোটাল কত 4 অনুপাত। তাহলে বিয়ে 4 অনুপাত টাকা লাস্ট 4 মাস খাটবে ইস্টু। এবারে দেখো 4 4 16, 8 2 16, টোটাল কত 32 রেশিও। 32 রেশিও ইস্টু কত 8 1 8, 4 4 16, 24 রেশিও। তো এটাই কি, এটাই হচ্ছে কিন্তু প্রফিটের রেশিও এ আর বি এর। তো আমি কি বলেছিলাম, যখন ইনভেস্টমেন্ট আর টাইম যখন কনস্ট্যান্ট হয় তখন কি এরা উভয়ে লাভের সঙ্গে সমানুপাতিক হয়। তো এদের যে অনুপাত হয় সেটাই কি হবে, সেটাই কিন্তু প্রফিটের রেশিও। তাহলে প্রফিট কি পেলাম 32:24। এটাকে আমি আরও সিম্পলিফাই করে লিখতে পারি কি 4 8 32, 3 8 24। তাহলে দেখো এর ক্ষেত্রে প্রফিট 4 অনুপাত, বির ক্ষেত্রে প্রফিট 3 অনুপাত, টোটাল প্রফিট কত 7 অনুপাত। আর এই 7 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 7 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কিন্তু 7,000 টাকা। 1 অনুপাতের ভ্যালু কত 1,000 টাকা। তাহলে 1 অনুপাত 1000 হলে 4 অনুপাত কত 4000, বি কত 3000 টাকা। তাহলে এ 4000, বি 3000, এটাই হচ্ছে জাস্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, সাথে দেখো অঙ্কটা কী বলছে, দেখো একটি ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 এবং তাদের লভ্যাংশের অনুপাত 5 অনুপাত 4 অনুপাত 3। মূলধনের নিয়োজিত সময়ের পরিমাণ কত। তো ফ্রেন্ডস, আমরা আগে এ অনুপাত বি অনুপাত সি লিখে রাখলাম। তো এটা ইনভেস্টমেন্ট করছে কী অনুপাতে, এ 2 অনুপাত, বি কত 3 অনুপাত, সি হচ্ছে 4 অনুপাত। আর এদের কি, এদের লভ্যাংশের অনুপাত দেওয়া আছে প্রফিট দেওয়া আছে কত 5 অনুপাত 4 অনুপাত আর কত 3 অনুপাত। তো ফ্রেন্ডস দেখো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে ইনভেস্টমেন্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, তাহলে টাইম কী হয়ে যাবে, টাইম ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে টাইমের রেশিও কী হবে, টাইম ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে এর ক্ষেত্রে কী হবে, প্রফিট বাই ইনভেস্টমেন্ট, প্রফিট হচ্ছে 5, ইনভেস্টমেন্ট 2। বি এর ক্ষেত্রে কত 4/3, সি এর ক্ষেত্রে কত 3/4। সি এর ক্ষেত্রে প্রফিট কত 3 অনুপাত আর কি ইনভেস্টমেন্ট কত 4 অনুপাত। তাহলে আমরা কি বলেছি, টাইম ইকুয়াল টু কি প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তো এবারে দেখো, এবারে টাইমটা কিসে এসছে, টাইম কিন্তু সব ফ্র্যাকশানে এসছে। তো ফ্র্যাকশানটাকে ইন্টিজার বা অখণ্ড সংখ্যায় নিতে গেলে আমরা কি করব, এদের যে ফ্র্যাকশানের নিচে যে হরগুলো আছে প্রত্যেকটা হরের আমরা কি করব, প্রত্যেকটা হরগুলো নিয়ে এদের আমি এলসিএম বের করব। তাহলে 2 3 4 এলসিএম কত, 2 3 4 এলসিএম কিন্তু 12। তাহলে 12-র সাথে 5/2 গুণ করলে কত পাবো আমরা, 12 × 5/2 মানে কত 6 2 12, 5 6 30, 30 অনুপাত 12 × 3/4 মানে কত 3 4 12, 4 4 16, 12 × 3/4 মানে কত 3 4 12, 3 3 9। তাহলে টাইমের রেশিও কী হয়ে যাবে 30 অনুপাত 16 অনুপাত 9, এটাই হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমরা পরের দাগের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস, 8 দাগের অঙ্কটা কী বলছে, দেখো একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে মোট মূলধনের 1/6 অংশ ও 1/3 অংশ আর মোট সময় 1/6 অংশ 1/3 অংশ এবং বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 7,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে দেখো এ অনুপাত বি অনুপাত সি। তো কি বলেছে, এ মোট মূলধনের 1/6 অংশ, বি মোট মূলধনের 1/3 অংশ আর বাকি অংশ সি বিনিয়োগ করছে। তো আমি কি বলেছি, আমি বলেছি যখনই বিনিয়োগটা এরকম, বিনিয়োগের মানটা এরকম ভগ্নাংশে থাকবে তখন তোমরা কি করবে, এই ভগ্নাংশের হরগুলো নিয়ে এদের এলসিএম করবে। তো 6 আর 3 এলসিএম কত 6, তো 6 × 1/6 মানে কত। তো এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রেশিও কত হয়ে যাবে 1, 6 × 1/3 মানে কত 2। তো বাকি অংশ সি বিনিয়োগ করছে, তাহলে এ আর বি মিলে 1 আর 2 মানে টোটাল 3 অনুপাত করলে বাকি অংশ কত থাকছে 6 থেকে 3 বাদ দিলে 3ই থাকছে। তাহলে সি কত অনুপাত বিনিয়োগ করছে 3 অনুপাত। এবারে দেখো টাইমের রেশিও দেখো এর ক্ষেত্রে কত টাইম নিচ্ছে, এ 1/6, বি টাইম নিচ্ছে 1/3 আর সি কত 1/2 সময়ের জন্য। তো এদের এলসিএম নেবো আমরা, 6 3 আর 2 এর এলসিএম কত 6। তো 1/6 মানে কত 1/3 × 6 মানে কত 2, 1/2 × 6 মানে কত 3। তো দেখো তাহলে এ বিনিয়োগ করছে 1 অনুপাত সময়ের জন্য, বি বিনিয়োগ করছে 2 অনুপাত সময়ের জন্য, সি বিনিয়োগ করছে 3 অনুপাত সময়ের জন্য। তাহলে প্রফিটের রেশিও কী হয়ে যাবে, প্রফিটের রেশিও হয়ে যাবে কিন্তু তোমার A/B/C। এর ক্ষেত্রে প্রফিটের রেশিও হবে কি 1:1 অনুপাত, বি এর ক্ষেত্রে প্রফিটের রেশিও হবে 2:2। তো সি এর ক্ষেত্রে প্রফিটের রেশিও হবে 3:3। তাহলে কি হচ্ছে 1 অনুপাত
4:9, এটা হচ্ছে কি ABC এর প্রফিটের অনুপাত। তো আমি প্রথম কি করলাম, আমি প্রথম এই ভগ্নাংশগুলো থেকে এদের অখণ্ড সংখ্যায় নিয়ে আসলাম। তো ভগ্নাংশ থেকে ইনভেস্টমেন্টের রেশিও বের করলাম 1, 2, 3। ABC এর ক্ষেত্রে টাইমগুলো আমি এখানে দেখো, এখানে ভগ্নাংশ ছিল, এগুলোর LCM নিয়ে আমি কি করলাম, এদের LCM নিয়ে টাইমের রেশিওটাকে আমি অখণ্ড সংখ্যা বা ইন্টিজারে নিয়ে আসলাম। এবার আমরা জানি কি, আমরা জানি ইনভেস্টমেন্ট ইনটু টাইম কি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কিসের সাথে, প্রফিটের সাথে। তাহলে এদের অনুপাত দুটো গুণ হয়ে কি হবে, এদের অনুপাত দুটো গুণ হয়ে কিন্তু প্রফিটের অনুপাতটা আমরা পাবো। তাহলে এর ইনভেস্টমেন্ট কত, 1 অনুপাত, এর টাইম কত নিচ্ছে, 1 অনুপাত, তাহলে 1, 1 কে 1, এটা হচ্ছে এর প্রফিট। বি টাইম নিচ্ছে 2 অনুপাত, বি ইনভেস্টমেন্ট করছে কত, 2 অনুপাত, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে বি এর প্রফিট। সি ইনভেস্টমেন্ট করছে 3 অনুপাত, আর টাইম নিচ্ছে কত, 3 অনুপাত, 3 3 9 হচ্ছে সি এর প্রফিট। তাহলে টোটাল প্রফিট কত, 9 4 13 আর 1 14, তাহলে এই 14 রেশিওর মান কিন্তু কত, 7,000 টাকা। তাহলে 1 অনুপাত কত, 5 14 70, 500 টাকা। তাহলে এ কত লভ্যাংশ পাবে, এর প্রফিট 1 অনুপাত, তাহলে এ লভ্যাংশ পাবে কিন্তু 500 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছুই নেই এই অঙ্কে। তো ফ্রেন্ডস 9 দাগের অঙ্কটা কী বলছে দেখো, এ এবং বি দুজন অংশীদার 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, ব্যবসাতে 2:3 অনুপাতে লাভ হলে বি এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল। তাহলে এ অনুপাত বি, এটা আগে আমরা লিখলাম। তাহলে দেখো এ কত, এ 4 অনুপাত আর বি 3 অনুপাতে বিনিয়োগ করছে, আর কি এ 6 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে, আর আমাদের বের করতে হবে কি বি এর টাকা কত সময় নিয়োজিত ছিল। তাহলে এর 4 অনুপাত 6 মাস ধরে খেটেছে, আর মনে করি বি এর টাকা এক্স সময় ধরে কেটেছে, যেহেতু বি এর টাকাটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যে ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও পেলাম, এর ক্ষেত্রে পেলাম, বি এর ক্ষেত্রে পেলাম, তাহলে এটাই কি, এটাই হচ্ছে এ আর বি এর লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে ব্যবসাতে এ আর বি এর লভ্যাংশের অনুপাত কত দেওয়া হচ্ছে, 2 আর অনুপাত 3। তাহলে এটা এর লভ্যাংশের অনুপাত যদি এটা হয়, বি এর লভ্যাংশের অনুপাত যদি এটা হয়, তাহলে এটা বাই এটা ইকুয়াল টু কী হবে, 2/3। যেহেতু এটাও লভ্যাংশ অনুপাত, এটাও লভ্যাংশ অনুপাত, আর সেটা কত দেওয়া আছে, 2/3। তাহলে 4 × 6 মানে কত, 24 ইস টু বি এর কত, 3 অনুপাতে বি বিনিয়োগ করছে। তাহলে 3 × x ইকুয়াল টু কী হয়ে যাবে, 2:3। এই দুটো ইকুয়াল হয়ে যাবে, কেননা দেখো টাইম ইন্টু ইনভেস্টমেন্ট, এটা কি এদের গুণফলটাই তো হচ্ছে প্রফিট। তাহলে এই দুটো রেশিও এই রেশিওর সাথে সমান হয়ে যাবে। তাহলে 24/3x ইকুয়াল টু কত পাবো আমরা, 2/3, 3 3 কেটে গেল, 12 দুগুণে 24, তাহলে x ইকুয়াল টু কত, 12। তাহলে বি এর টাকা 12 মাস বা 12 মাসের জন্য কিন্তু নিয়োজিত ছিল। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে কিন্তু 12। তাহলে বি এর টাকা এখানে বলেছে কত সময়ের জন্য, তাহলে কী হবে, বি এর টাকা 12 মাসের জন্য নিয়োজিত ছিল। তো ফ্রেন্ডস এই ছিল আজকের অঙ্ক। তো ফ্রেন্ডস আশা করি এই ধরনের অঙ্কগুলো দেখে গেলে পার্টনারশিপ থেকে যদি এই ধরনের ঘুরিয়েও অঙ্ক আসে তো তোমরা কিন্তু করতে পারবে, কোনো সমস্যা হবে না, যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমার ক্লাসটা দেখে। তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ, বাই বাই।